সুখ দুঃখ নিয়ে কিন্তু মানব জীবন এবং নারীর জীবনও কিন্তু তার ব্যতিক্রম নয়। জীবন চলমান বহমান একেবারে নদীর স্রোতের মতোই আমরাও চলছি এবং পথে সুখ আসছে দুঃখ আসছে এবং সব কিছু মিলিয়েই আমরা এগিয়ে যাবার চেষ্টা করছি। জীবনকে কিন্তু তার নিজের গতিতে চলতেই হবে, এর ব্যতিক্রম হবার আসলেই কোনো অপশন নেই। তো আমরাও চাই যে লেডিস ক্লাবে এসে আপনারাও সেভাবেই আপনার চলমান গতিমান জীবনের গল্প আমাদের সাথে ভাগাভাগি করে নেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে এবং আমার সাথে আজকে আমাদের ভীষণ পছন্দের তিনজন মানুষ এবং আমাদের বন্ধু হয়ে আমাদের সাথে আমাদের আড্ডা মহলে যুক্ত হয়েছেন। লেডিস ক্লাবে শুরুতেই যিনি আছেন আমাদের সাথে আজকে আমাদের ভীষণ প্রিয় অধ্যাপক মেরিনা জাহান। তিনি সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদেরও সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগে আছেন। আপু স্বাগত আপনাকে। তার পাশে আছেন রোকসানা জেসমিন, তিনি শতাধিকারী, তার উদ্যোগের নাম পারিজাদ। এবং তার পাশে আছেন কানিজ অরুণিমা, তিনি একজন শিক্ষক, শেখ ফজিলাতুন্নেসা টিচার্স ট্রেনিং কলেজ। তিনজনকে স্বাগত। মেরিনা আপুর কাছে শুরুতে এসে জানতে চাই, আপু কেমন লাগে আপনার লেডিস ক্লাবে আসতে? আমার তো নেক্সাস লেডিস ক্লাব খুব প্রিয় একটি জায়গা। আমাকে আজকে আমন্ত্রণ জানানোই নেক্সাস টিভির সকলকে শুভকামনা। যারা ক্যামেরায় কাজ করছেন, যারা ক্যামেরার পিছনে রয়েছেন, সকলকে আমি অভিনন্দন জানাই। আপনাকেও আনন্দ উষ্ণ অভিনন্দন জানাই। আর যেহেতু নারীর সুখে দুঃখে নারী, এটি আমার খুবই প্রিয় একটা টপিকস, কারণ নারীদেরকে নিয়ে আমি অনেক কাজ করেছি। আমি যখন এমপি ছিলাম, গত জাতীয় সংসদে এমপি ছিলাম, তখন আমি নারীদেরকে নিয়ে প্রচুর কাজ করেছি, তৃণমূলের নারীদেরকে নিয়ে। এবং আমি আমার এলাকায় শক্তিশালী একটা নারী সংগঠন গড়ে তুলেছি, মহিলা আওয়ামী লীগ। এটি খুবই শক্তিশালী একটি সংগঠন আমার সেই সাজাদপুর সিরাজগঞ্জ ৬ এই এলাকায়। কারণ এটি আমাদের বুঝতে হবে, নারীদের আদর্শের প্রতি নারীদের যে দায়বদ্ধতা, এটি কিন্তু অনেক বেশি। আমি যেটা মনে করি, তার আদর্শ, তার কমিটমেন্ট অনেক বেশি, নারীদের অনেক বেশি। আর আমাদের জীবনটাই তো আনন্দ বেদনার কাব্য। জীবনে গান আছে, গল্প আছে, বিরহ আছে, বেদনা আছে, প্রেম আছে। কিন্তু আমাদের রোদ ঝলমল দিনের শেষে কিন্তু আমাদের মেঘলা আকাশও আছে। কিন্তু আমাদের সব হিংসা বিদ্বেষ সব কিছুর মধ্যেও কিন্তু একটা সৌন্দর্য আছে। সেই সৌন্দর্যকে আমরা কেউ বা খুঁজে নিতে পারি, কেউ বা পারি না। আমার বাবা আমাকে শিখিয়েছে, এই সমাজে দ্বন্দ্ব সংঘর্ষ যা কিছু থাক না কেন, তার মধ্যে থেকেই আমি যেন সুন্দরকে খুঁজে নিতে পারি। বাহ! এবং বরাবরই আপুর নারী জীবন যেমন বৈচিত্র্যময়, আমি আপনার ভেতরকার বৈচিত্র্যটা খুব ফিল করি, সেটা আমি একটু শেয়ারও করি। সেটা হলো, আপু যেরকম শক্ত হাতে রাজনীতি করেছেন, নারীদের নানান সংগঠন তৈরি করেছেন, তেমনই একটা ভীষণ মিষ্টি নরম একটা কাব্যিক মন আছে আপনার। এবং সবসময় আপনি বেশ সুন্দর শক্ত শক্ত বক্তৃতার ভাষাই নয়, বরং কবিতার এই যে সুন্দর কিছু মিশেলে সুন্দর করে আমাদের সাথে গল্প করেন এবং প্রত্যেকবারই লেডিস ক্লাব আরও চনমনে হয়ে যায় আপনার উপস্থিতিতে। অনেক ধন্যবাদ আপু। আমরা আসি রোকসানা জেসমিন আপুর কাছে এবং এসে অনুভূতিটাই শুনতে চাই। দেশের অনুভূতি তো এখন সবাই জানে কি অবস্থা। তো আমি আশা করব যে সমস্যা থাকবে, সমাধানও হবে। আমাদের এখনকার মানে আপনার এসে কেমন লাগছে, এসে যে অনুভূতিটা সেটা শুনতে চাই। আজকে এখানে লেডিস ক্লাবে এসে আমার খুব ভালো লাগছে। আমি ফার্স্ট টাইম এসেছি, আর আমি এই প্রোগ্রামটা আমি সবসময় দেখি। তো আপনাকেও আমার খুব ভালো লেগেছে। এখানে ক্যামেরার সামনে পিছনে যারা আছে সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা কানিজ অরুণিমা আপুর কাছে আসি, এসে জানতে চাই যে লেডিস ক্লাবকে আপনার কাছে মানে দেখার সময় হয় কিনা, বা কিভাবে আপনি লেডিস ক্লাবের সাথে নিজেকে কানেক্টেড ফিল করেন? আপনাকে ধন্যবাদ। লেডিস ক্লাব আসলে মন খুলে কথা বলার মতো একটা প্ল্যাটফর্ম। সেখানে সুখের কথা, দুঃখের কথা সব কিছু অনায়াসে বলা যায়। হ্যাঁ, মেয়েদের জন্য এটা খুব খুব
গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম। জি, সবাই দূর দূরান্ত থেকে এখানে জয়েন হচ্ছে, আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে। এটা দেখে খুব ভালো লাগছে। আপনি নিজেও দেখা যায় ব্যবসায়ী হওয়ার শিক্ষক হওয়ার সাথে সাথে আপনি কিন্তু এই শিক্ষকতা শেষ করে আমাদের জুমে আসেন মাঝে মাঝে। হ্যাঁ, মাঝে মাঝে আসি। আমি নিয়মিত পারি না, ওই যে কলেজ ছুটি হয় মাঝে মাঝে 6:30টায় শেষ হয়, এরপর তো রাস্তায় থাকি, এর জন্য মাঝে মাঝে আসতে পারি না। আর যখন সময় পাই তখন খুব ভালো লাগে, আপনাদের মাঝে এসে খুব ভালো লাগে, অনেক ভালো লাগে। চমৎকার। আমি এখন অবশ্যই আমাদের বাকি বন্ধুদেরকেও জানিয়ে দিতেছি, আপনারা দেখে নিলেন আমরা কাদের সাথে আজকে আড্ডায় মেতে উঠবো, গল্প করব, কথা বলবো, এবং আপনারাও নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত হতে চান। আমাদের স্ক্রিনে দেয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড। আমার মনে হয় যে ইন্টারনেট পরিস্থিতি স্বাভাবিক হবার পথে, এবং অনেকেই ওয়াইফাইয়ের মাধ্যমে নিজের ইন্টারনেট ফিরে পেয়েছেন, তো সেক্ষেত্রে অনেকেই যুক্ত হতে পারেন। এবং আমাদের স্ক্রিনে দেয়া জুমের আইডি পাসওয়ার্ড ফলো করে যারা আসতে পারেন তারা অবশ্যই চলে আসবেন। দেশের বাইরে থেকে অনেকেই তো অবশ্যই যুক্ত হতেই পারবেন, তাই না? তো সেক্ষেত্রে আমরা কিন্তু জুমে অ্যাভেলেবল আছি। এখন থেকে, আজকে থেকে আমরা কিন্তু জুমেও আড্ডা দিতে পারছি। এটা ছাড়া যারা কিনা অনেকেই বুঝে উঠতে পারছেন না বা অনেকেই দেশীয় ইন্টারনেটের অ্যাক্সেসটা এখনো করতে পারেনি, তো সেক্ষেত্রে আপনাদের জন্য আমাদের ফোন নাম্বারটা দেওয়া আছে, ফোনের মাধ্যমেও আড্ডা হবে, যাতে আমাদের এই সংযোগ কখনোই বিচ্ছিন্ন না হয়। তো সেক্ষেত্রে আমি ফোন নাম্বারটা আপনাদের সবাইকে একটু জানিয়ে দিতে চাই, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া আছে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। 09666791234, যদি আমি ভুল না হয়ে থাকি এটাই ফোন নাম্বার, এবং সেটা দেখে আপনারা চলে আসতে পারেন আমাদের সাথে ফোনেও যুক্ত হবার জন্য। আপু, আমি শুনেছি যে নারীদের জন্য আসলে আপনি বরাবরই বেশ কাজ করে এসেছেন, তো এখন যখন আপনি সাবেক সংসদ সদস্য হিসেবে আছেন এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যও আছেন, তো সেক্ষেত্রে এখন আপনার ব্যস্ততা কেমন যাচ্ছে বা কিভাবে নিজের সময়টা অতিবাহিত করছেন সেটা একটু না, আমি যেটি বলবো, নারীদের কথা বলতে হলেই প্রথমেই বলতে হয় যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে নারীর ক্ষমতায়নের অর্জন কিন্তু অনেক, বৈশ্বিক স্বীকৃতিও কিন্তু কম নয়। আমরা যদি খেয়াল করি তাহলে আপনি দেখবেন যে আওয়ামী লীগ সরকারের আমলেই জননেত্রী শেখ হাসিনার সুচিন্তিত দিক নির্দেশনায় নারীরা সমাজ বিনির্মাণ এবং বিভিন্ন কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ তুলনামূলকভাবে অনেক বেশি, এটি কিন্তু স্বীকার করতেই হবে। তারপরে আমি এটিও বলবো যে বাংলাদেশের মেয়েদের পেশাগত কাজে চিরায়ত যে সংস্কার, সেখানেও কিন্তু পরিবর্তন হয়েছে। কাজেই একজন মা, একজন স্ত্রী কিংবা একজন মেয়ে হিসেবে নারীর যে চিরায়ত রূপ, সেখানে কিন্তু যোগ হয়েছে নতুন মাত্রা। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সামাজিক বিধিনিষেধগুলোর শৃঙ্খল অতিক্রম করে আমাদের নারীরা এখন ব্যবস্থাপনা, প্রশাসন, শিক্ষা, রাজনীতির অগ্রভাগে এসে দাঁড়িয়েছে। এই যে গার্মেন্টস কারখানাগুলির মূল চালিকা শক্তিই তো আমাদের নারী, যেখান থেকে আমাদের কোটি কোটি টাকার আমরা ইনকাম করছি গার্মেন্টস কারখানা থেকে। তারপরেও যেমন ধরেন সেনাবাহিনী, বিজিবি, বর্ডার গার্ড, বৈমানিক, কোথায় নাই নারীরা? তার সচিব, মন্ত্রী, স্পিকার, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন মাল্টিন্যাশনাল সেক্টর, তা ক্রিয়েটিভ সেক্টরেও নারীরা কিন্তু এখন অনেক সফলতার পরিচয় দিচ্ছে। এখানে আমি ছোট্ট করে একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে প্রথম কিন্তু নিয়োগ দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা তার সরকারের আমলে। এর আগে কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমরা নারী দেখিনি। কিন্তু নারীদের এই যে অগ্রযাত্রা, এর পাশাপাশি আবার অন্যরকম চিত্রও আছে। নারীরা যখন মুক্ত চিন্তা নিয়ে এগিয়ে যেতে চায়, তখন সমাজের নানা সংকীর্ণতা মাঝে মাঝে পথ রোধ করে দাঁড়ায়। একেবারে
এবং নারীদের অনেক ইচ্ছা থাকলেও দেখা যাচ্ছে পারিবারিক ওই সহযোগিতাটা ছাড়া অনেক নারী আসলে মনে করেন যে আচ্ছা আমার তো পরিবারের সাপোর্টই নেই, তাহলে আসলে আমি একা একা এগিয়ে আসলে কোথায় যাব। তো সেক্ষেত্রে কিছু কারণে নারীরা আসলে নিজের গোলটা অ্যাচিভ করতে পারেন না। তো সেক্ষেত্রেও আসলে সাহসী হবার প্রয়োজন আছে বা একটা কনভিন্সিং পাওয়ারের ব্যাপার আছে যে এই বিষয়টা কিভাবে আসলে পরিবারে মানিয়ে নিতে হবে বা আসলে কি করতে হবে এই সময়টাতে। পারিবারিক সাহসিকতার ফলে আমাদের সামাজিকরণ যে ব্যবস্থা সেখানে অনেক পরিবর্তন এসছে। বাবা মা সবারই সাপোর্ট আছে মেয়েরা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে, এবং সে কারণেই কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কর্পোরেট অফিসগুলিতে এক ঝাঁক পরিশীলিত মেধা সম্পন্ন নারী অফিসার, কিংবা যেমন ধরেন ইলেকট্রনিক মিডিয়ায় সেখানেও কিন্তু সম্ভাবনাময় নারী সাংবাদিক, নারী ফটোগ্রাফার আমরা দেখতে পাচ্ছি, যেটি কিন্তু সমাজের প্রচলিত চিন্তাধারায় ধাক্কা নিঃসন্দেহে। একটি মেয়ে তার কাজ শেষ করে অনেক রাতে বাড়ি ফিরবে, এটি কিন্তু এখন বাস্তবতা। গ্রামে গঞ্জে যদি আপনি প্রত্যন্ত অঞ্চলেও দেখবেন, আমি যেটি দেখেছি যে কিশোরী মেয়েরা সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছে। কাজেই নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন রোল মডেল, এটি কিন্তু অনেক একদমই এখন এটা আর মানে নতুন করে নারী ক্ষমতায়ন করো বা নারী উন্নয়ন করো এরকম না। মনে হয় আমার কাছে মনে হয় যে নারী আর উন্নয়ন করার জায়গায় নেই, নারী উন্নত হয়ে গেছে এবং নারী এখন শুধু নিজের কাজ দ্বারা দেখাবে যে আমি আসলে কি কি আরো উন্নতি আনতে পারি। আমরা একটু রোকসানা আপুর কাছে এসে যেতে চাই এবং রোকসানা আপুর কাছে তার পারিজাত শুরু করবার যে গল্পটা সেটা নিয়ে একটু শুনতে চাই। আমার একটা সময় আমি আসলে আমার ছেলেকে নিয়ে খুব ব্যস্ত ছিলাম। যখন আমার ছেলে ও লেভেল শেষ করে ও অস্ট্রেলিয়াতে পড়তে গেল, তখন আমি একদম একা হয়ে গেলাম, মনে হচ্ছিল যে সময় কাটছে না। কত বছর আগে সেটা? এটা 18 সালের কথা। 18 সাল, আচ্ছা বেশ অনেক দিন হলো। হঠাৎ করে আমার এক ফ্রেন্ডের মেয়ে আমাকে বলল, আন্টি তুমি একটা শপ নিতে পারো পিঙ্ক সিটিতে। তো তারপরে আমার ওইখান থেকে আমার এই যাত্রা শুরু পারিজাতে। আমি ওখানে একটা শপ নেই, তারপরে এই পারিজাতের শুরু ওখান থেকে 18 সাল থেকে। তো কেমন হলো? কারণ আপনি একটা জায়গায় একটা শপিং মলে শপ নেয়া, এটা কিন্তু একটা বড় ইনভেস্টমেন্ট। তো শুরুর দিকে আপনার ব্যবসা কেমন গেল? হ্যাঁ, তো আমার ওটা খুব লস প্রজেক্ট ছিল বলতে হবে, কারণ প্যান্ডামিকের ওই সময়টাতেই প্যান্ডামিকের তারপরে তো লাস্টে আমাকে ছেড়ে দিতে হলো সবটা। তারপরে আমি আমার বাসার থেকে অনেক বাধা আসছিল যে আমি যেন ছেড়ে দেই, আমি ব্যবসাটা কন্টিনিউ না করি। দেখতে পাচ্ছিলেন যে ওই শপটা নেয়ার ফলে তো কোভিড আসার পরে আপনার আসলে কোনো উপকার হচ্ছে না, সেক্ষেত্রে ওনারা সেখান তারপরেও আমি সেই ভাবনা থেকে বলেছেন এটা একটা ভালোবাসার জায়গা ছিল আমার। ছোটকাল থেকে বুটিক্স নিয়ে কেন জানো আমার একটা স্বপ্ন ছিল, আপনার এটা আমি বাস্তবায়ন করি। পরিধেয় জিনিসপত্র নিয়ে কাজ করার একটা ইচ্ছে ছিল। হ্যাঁ, আমার নিজের ডিজাইনার শাড়ি যখন, যেমন আজকে আমি এখানে পরে আসছি, আপু খুব সুন্দর বললো, এটাই আমার একটা আত্মতৃপ্তি। এখানে আমার যেমন এটাই আমার সার্থকতা। হ্যাঁ, তো আমি যখন আমার একটা ডিজাইন করা শাড়ি কোথাও পরে যাই, কেউ যদি বলে, আমার আসলে ব্যবসাটা করা হচ্ছে আমার একটা শখের জায়গাও বলতে পারেন। তো তারপর যাই হোক এখন পর্যন্ত চলছে। আর আমি অনলাইন আছে, আর আমি বিভিন্ন ফেয়ারে অ্যাটেন্ড করি। এই যে শান্তা আপু আসছিল সেদিনকে, ওনার সাথে আমার লাস্ট ফেয়ারে হয়েছিল, একসাথে করেছি। তো আমার শাড়ি সারা বাংলাদেশে যায়, দেশের বাইরেও যায়, আমেরিকা, কানাডায়। তো আমাকে যখন আবার ওরা মেসেজ করে যে আপু আমি আমার একটা বার্থডে প্রোগ্রামে আমার আপনার শাড়িটা পরেছি, তো আমার ওই সবাই খুব অ্যাপ্রিশিয়েট করেছে। ছবিটা তার গায়ে দেখে খুব সুন্দর লাগে না, মানে যে আমার ডিজাইনটা উপরে কি খুশি হয়েছে। হ্যাঁ, তখন আমার এই সার্থকতাটা ওখানেই। দোয়া করবেন সবাই, এই আর কি আমার পারিজাতটা জানো। জি, আমি আরো আলাপ করব, আপুর কাছেও আসবো, তার আগেই একটা বিরতির সময় হয়ে গেছে। বিরতি থেকে এসে অবশ্যই আড্ডা আরো জমজমাট হয়ে উঠবে। আপনারাও আমাদের সাথে জুমের মাধ্যমে যুক্ত হতে পারেন অথবা করে ফেলতে পারেন আমাদেরকে একটা ফোন কল। নিয়ে নিচ্ছি ছোট একটা বিরতি। বিরতির পরে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবের আড্ডায়। এবং আমরা শুনছি এক একজন নারীর আসলে তার জীবনে এখন
তিনি যেই অবস্থানে আছেন সেই অবস্থানে আসবার পেছনের গল্প এবং সেটার সাথে যত সুখ দুঃখের গল্প জড়িত আছে সব কিছুই শুনবার চেষ্টা করছি। আপনার মতামত, আপনার অভিজ্ঞতা, আপনার জীবনের গল্প সব কিছুই শুনতে আমরা আগ্রহী। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড। যদি আপনারা জুমের মাধ্যমে যুক্ত হতে না পারেন, যারা দেশে আছেন তারা ফোন কল করে আমাদের সাথে আপনাদের ভাবনাগুলো শেয়ার করতে পারেন। এবং দেশের বাইরে অনেকজনই আমাদেরকে দেখছেন, তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেখানো জুমের আইডি পাসওয়ার্ড ফলো করে চলে আসতে পারেন। আমরা জুমে অ্যাভেলেবল আছি এখন। এবং আমাদের ফোন নাম্বারটা জানিয়ে দিই 09666791234, এটা হলো ফোন নাম্বার, সেখানে ফোন দিতে পারেন। আমরা এখন এসে কানিজ অরুণিমা আপুর কাছে আসতে চাই। এবং শিক্ষকতা বেশ মহতী একটা পেশা আমি বলি, এবং শিক্ষকতার আসলে যত মূল্যায়নই করা হোক না কেন হয়ে ওঠে না, মানে অনেক মূল্যায়ন করতে হয় শিক্ষক মানুষকে। তো এই যে একটা মহতী পেশার সাথে আপনি যুক্ত হলেন, কবে থেকে ভাবনা এসেছে নাকি হুট করেই হয়ে ওঠা, সেটা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। এটা আসলে আমি যখন ক্লাস 9-এ উঠলাম তখন হচ্ছে আমি সায়েন্স নিতে চেয়েছিলাম। তখন আমার আব্বা বললেন যে না, তুমি আর্টস নাও, আর্টস নিয়ে তুমি ভালো একটা সাবজেক্টে পড়ো, আমি চাই তুমি টিচার হও, আমার তাহলে খুব ভালো লাগবে, খুব ভালো একজন টিচার হও, এটা আমার মনের ইচ্ছা। আর তারপরে তোমাকে প্রেশার দিচ্ছি না, তোমার যদি মনে হয় তুমি সায়েন্স পড়তে পারো, তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই করো। কিন্তু ওই যে আব্বা বললেন, আব্বার প্রতি অগাধ বিশ্বাস, অপরিসীম শ্রদ্ধা, তিনি যা বলবেন অবশ্যই আমার ভালোর জন্যই বলবেন। তো সেই আস্থা থেকে, সেই বিশ্বাস থেকে তখন থেকে মনে মনে তৈরি হয়েছে যে আমি শিক্ষক হব। জি, তখন থেকেই শুরু করলাম। আর হচ্ছে পড়ানো শুরু করি, স্টুডেন্ট পড়ানো শুরু করি ইন্টারের পর থেকেই। তো একদম প্রফেশনে ঢুকলাম হচ্ছে মেয়ে যখন হলো, মেয়ে 6 মাসের মেয়েকে নিয়ে, সেটা হচ্ছে 2000 সাল। তখন শুরু করলাম একেবারে পুরোপুরি প্রফেশনালি। তো আস্তে আস্তে এভাবেই আর কি আমার এই প্রফেশনে। কত বছর হয়ে গেল এখন? এই তো এটা 24 সাল চলছে। বাহ, তাহলে বেশ একটা লম্বা সময় ধরে আপনারা আসলে শিক্ষকতার সাথে নিজের জীবন, এবং আপনি তো কলেজের স্টুডেন্টদেরকে পড়ান, তো সেক্ষেত্রে বেশ আমার মনে হয় যে এই সময়টার যারা স্টুডেন্ট থাকেন তাদেরকে পরিচালনা করা আলাদাই একটা স্কিলের মতো, তাই না? মানে বেশ একটা দায়িত্বের মধ্যে আসলে পড়েন আপনি। তো সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই শুনবো। আবার একটু মেরিনা আপুর কাছে এসে যেতে চাই এবং আপনার ব্যক্তিগত জীবন নিয়ে জানতে চাই। আমি জানি যে আপনি ব্যক্তিগত জীবনে ভীষণ সফল, কিন্তু এই সফলতা তো আর একদিনে আসেনি। তো এই যে অধ্যবসায় বা আপনি নিজেকে রেডি করেছেন কিভাবে, সেটা শুনতে চাই। আমি কতটুকু সফল সেটা আমি জানি না, কিন্তু আমি যখন যে কাজটি করি সেই কাজটি আমি খুবই আন্তরিকতার সাথে করার চেষ্টা করি। যেমন যখন আমি শিক্ষক তো সারা জীবনই ছিলাম, যখন আমি শিক্ষকতা করেছি, যখন আমি খাতা চেক করতাম, শিক্ষার্থীদের খাতা চেক করতাম, আমি ওইগুলি খুবই মনোযোগের সাথে চেক করতাম। কারণ আমি ভাবতাম যে আমি যদি এই শিক্ষার্থীদের খাতাগুলো ভালোভাবে না চেক করি, তাহলে তো আমার ছেলের খাতাটা যদি কোনো শিক্ষক সেইভাবে চেক না করে, সেই মানসিকতা থেকে আমি আমার প্রতিটি স্টুডেন্টের খাতা, আমি তো অনার্স ক্লাসেও পড়িয়েছি, সব স্টুডেন্টের খাতা আমি খুবই মনোযোগ সহকারে। কোন বিষয় পড়াতেন? আমি সোশিয়োলজি পড়াতাম। সোশিয়োলজি, অ্যানথ্রোপোলজি, এগুলি আমার খুবই পছন্দের বিষয়, খুবই পছন্দের বিষয়। আর আমি এখানে একটা কথা বলতে চাই, যেহেতু আজকে সুখে দুঃখে নারী, আমাদের নারীদের এই যে অগ্রযাত্রা, এর কিন্তু একটা ইতিহাসের বাঁক যদি আমরা ফিরি, তাহলে কিন্তু আমাদের মনে রাখতেই হবে সেই যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রীতিলতা ওয়াদ্দেদার, যে কিনা সূর্য সেনের নেতৃত্বে সশস্ত্র সংগ্রামে অংশ নিয়েছিলেন। প্রীতিলতার যে সাহসিকতা, সেটা কিন্তু এখনও আমাদের অনুপ্রেরণা যোগায়। তারপরে কৃষক এবং সাঁওতাল নেত্রী ইলা মিত্র 50-এর দশকে উনি তেভাগা আন্দোলনে অংশ নিয়েছিলেন, এবং তার সেই সক্রিয় ভূমিকার ফলেই আমাদের ফসলের 2/3 অংশ কৃষকরা পেয়েছিল। তারপরে আমরা যদি আরও পরের দিকে আসি,
তাহলে আমরা দেখতে পাবো যে নূরজাহান বেগম প্রকাশনার মাধ্যমে, তার সেই বিখ্যাত বেগম পত্রিকার মাধ্যমে বাঙালি মুসলিম নারীকে আলোকিত করেছে। তারামন বিবি 11 নং সেক্টরে উনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং স্বাধীনতার পর তারামন বিবিকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছিল। কাজে এই যে শতবর্ষের অর্জন, এর উপর ভিত্তি করে কিন্তু আমরা যারা আজকের নারী, আমরা অনুপ্রেরণা পাচ্ছি, উৎসাহিত হচ্ছি। এবং এই বিষয়গুলো, এই যে আপনি যেমন এগুলো নিয়ে স্টাডি করেছেন, আপনি জানেন এই বিষয়গুলো, এগুলো আসলে পরবর্তী প্রজন্ম বা এখন যে প্রজন্ম চলছে তাদের সবার আসলে এই বিষয়গুলো নিয়ে আরও পড়াশোনা করা উচিত এবং তাদের ব্যাকগ্রাউন্ড স্টোরিটা জানা উচিত। তাতে হয় কি যে তারাও যে হুটহাট কিন্তু থেমে যাওয়ার একটা মোড় আসেই, সব জীবন যে একেবারে একদম এক ঢালাও ভাবে খুব উন্নয়নের দিকেই যাবে তা কিন্তু হয় না। জীবনে উত্থান পতন আসবেই। তো সেই সময় এই গল্পগুলো জানলেই জানা যায় যে হাজার যুদ্ধের পরেও একটা ভালো দিন আসে এবং কত নারীরা সফল হয়েছেন সেই রকম সময়ে তারা কাজ করতে পেরেছেন। নতুন প্রজন্মকে জানানোর দায়িত্বটা কিন্তু আমাদেরও আছে। কিভাবে শিখবে, আন্তরিকতার সাথে এই জেনারেশন খুব একটা মনে হয় না এই ব্যাকগ্রাউন্ড গুলো জানে, তাই না? এটাই আমরা যদি মানে সবখানে যদি কথা হয়, যেমন ওরা পাঠ্যপুস্তকে কিভাবে জানবে, শিক্ষক যখন এটা নিয়ে কথা বলবেন, বাড়িতে বাবা মা কথা বলবেন, এদিকে টেলিভিশন খুললে যদি টিভিতে ওরা এই ধরনের জিনিসগুলো দেখে তাহলে না জানার কিন্তু আর কোনো উপায় নেই। আমরা সারাক্ষণ এগুলো নিয়ে কথা বলবো। আমি যখন প্রিন্সিপাল ছিলাম তখন, আমি বেশ কয়েক বছর প্রিন্সিপাল ছিলাম, তখন টিচাররা এসে বলতো যে আপা অমুক স্টুডেন্ট এটা পারছে না। আমি বললাম যে আমি সবসময় বলতাম যে স্টুডেন্টদেরকে পড়ানোর আগে নিজেকে বহু স্টাডি করতে হবে। একজন শিক্ষক যদি স্টাডি না করে তাহলে সে শিক্ষার্থীকে কেমন করে শেখাবে? একদমই একদমই একটা গুরু দায়িত্ব এখানে। আরেকটা জিনিস আছে, রোকসানা জেসমিন আপুর কাছে এই বিষয়টা আসি। দেখা যায় জীবনে যদি সুখের একটা সময় আমরা চাই, তো তার আগে অনেক দুঃখের সময় সেগুলো পাড়ি দিয়ে অবশেষে সেই একটা পার্মানেন্ট বা স্থায়ী সুখের খোঁজ পাওয়া যায়। তো সেক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আসে এবং সেই প্রতিবন্ধকতা আপনার জীবনে কখনো এসেছিল কিনা সেগুলো নিয়ে শুনবো। তার আগে একটু জুমে দেখে নিই কারা কারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। শারমিন সুলতানা রুমানা যুক্ত হয়েছেন, আর ওদিকে আছেন কে, কানন আমাদের সাথে যুক্ত হয়েছেন। শারমিন আপু একটু আড়াআড়ি করে বা কানন আপুর মতো করে ফোনটাকে রাখা যায় কিনা একটু চেষ্টা করবেন, এসে কথা বলবো। আমি রোকসানা আপুর কাছ থেকে তার গল্পটা শুনে আসি। হ্যাঁ, আমার প্রশ্নটা করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। মানুষের জীবনে তো কষ্ট থাকবে, তারপরে সুখ আসবে, এটাই আমাদেরকে, এইটা নিয়েই তো আমরা বেঁচে আছি, তাই না? আর কষ্টর পরে যখন সুখ আসে তখন খুব ভালো লাগে। হ্যাঁ, সুখের মাত্রা যেন আরো বেড়ে যায়। আমার ছেলে যখন পড়তে গেছে তখন আমি খুব একা ছিলাম। তারপরে তো এই মানে এই বুটিক্সটা নিয়ে আমার তখন এই সময়টাকে আমি ইয়ে করতাম। তারপরে তো নানান সময় নানান কষ্ট আসেনি তা তো না। সেটাকে আমি হয়তো বা এই যে ব্যবসাটা করি, বলতে পারেন যে এই ব্যবসাটা করার মধ্যেও আমার অনেক কষ্টটাকে আমি ভুলে থাকি। এটার মধ্যেও কিন্তু আমি আর এই ব্যবসাটার মধ্যে দিয়েও কিন্তু আমার অনেক কষ্টকে আমি চেপে রাখি। তারপর আমি কিছু একটা নিয়ে বেঁচে থাকার জন্য হয়তো বা এর মধ্যে ইনভলভ হয়ে আছি। একদমই তাই। এবং আরেকটা প্রশ্ন আপনার কাছে রাখতেই হবে এই বিষয়টায়, সেটা হলো অনেক উদ্যোক্তা নারী ওনারা কনসিস্টেন্ট না থাকার কারণে বা আপনি যেরকম আপস অ্যান্ড ডাউনস ফেস করেছেন সেটা আসবার কারণে অনেকেই কিনা ভেঙে পড়েন এবং ব্যবসাটা এগিয়ে নিয়ে যেতে পারেন না। এদিকে আপনি কিন্তু আপনার স্বপ্ন হয়েছে, আমি বলবো যে স্বপ্ন হয়েছে, সেটা লস হয়েছে, বাধা বিপত্তি আসছে, আমার বাসার থেকে কোনো সাপোর্টিভ ছিল না, কিন্তু আমি প্রতিটা জায়গায় আমি আমার মতটাকে আমি ইম্পর্টেন্স দিয়েছি, আমি কারো মতকে ইম্পর্টেন্ট। ওরা আমাকে মানা করেছে তুমি এই ফেয়ারটা করো না, এই ফেয়ার কেন তুমি ফেয়ার করছো, বারবার তুমি ফেয়ার করতেছো কিন্তু ভালো করতে পারতেছো না। আমি বলছি না, আমার এত কষ্ট একদিন না একদিন সফল হবেই। হ্যাঁ, আমি আমার নিজের আমি আমার দেশীয় প্রোডাক্ট নিয়ে কিন্তু কাজ করি, আমি বাইরের ইন্ডিয়ান মাল এনে ইয়ে করি না। আমি যখন একটা প্রোডাক্ট আমার সোপুরার থেকে আমি ফ্যাব্রিক্সটা কিনি, তার মধ্যে আমি ডিজাইন করি, অ্যান্ডি কটন কিনি, তারপরে আমার সময়টাকে পাস করি, আমার ভালো লাগে। আমি এই জায়গাটায় আমি না কোনো কষ্ট খুঁজে পাই না, আমি খুব শান্তি পাই এই জায়গাটায়। তো এই যে এইটাই আমার শান্তির জায়গা। যখন আমি আমার দোকানটা ছেড়ে দিছি ওই সময়টা আমি একটু ডিপ্রেশনের মধ্যে চলে গেছি। দোকানটা আমার সন্তানের মতো ছিল বলতে পারেন।
খুব ভালোবাসার একটা জায়গা ছিল। তারপর আমি ওটা ছেড়ে দিলাম। তারপর কিছুদিন ভাবছি ব্যবসা করবই না। তো আমি আবার অনেক ব্লগারদেরকে দিয়ে লাইভ টাইপ করাই, বড় বড় ব্লগারদেরকে দিয়ে অনেক লাইভ করা, মানে যত বড় বড় ব্লগার আছে সবাই আমার লাইভ করেছে, বুস্টরা বলেন, বারিশ বলেন, সব করেছে। হ্যাঁ, তো যাই হোক, করার পরে কিছুটা অনলাইনে তখন দেখলাম আস্তে আস্তে আমার মানে যুগের সাথে তাল মিলিয়ে যা প্রয়োজন আমি সবই থেমে চেষ্টা থাকিনি। করেছেন। আমার একটা জিনিস, আমাকে অনেক বাধা বিপত্তির মধ্যেও আমি থেমে থাকিনি। আমার একটা সময় কষ্ট ছিল, আমি দোকানটা ছেড়ে দিছি। এখন যখন আমি যে আজকে আমি এখানে আসতে পেরেছি, হয়তো বা আমি এখানে কেন আসতে পেরেছি, আমি এই ব্যবসাটা করি, এটা আমার একটা পরিচিতি, এটার কারণেই কিন্তু আমার আজকে এখানে আসা, তাই না? আমি একটা যাই হোক ব্যবসা করে আমি নিজেকে মনে করি যে আমি একটা চমৎকার চমৎকার। আমরা এখন একটু অরুণিমা আপুর কাছে এসে জানতে চাই যে শিক্ষকতা খুব আমি বলি কঠিন পেশা, কারণ নিজেকেও শিখতে হয়। মেরিনা আপু বললেন যে একজন শিক্ষকের কিন্তু অনেক দায়িত্ব থাকে, নিজেকে শিখিয়ে। শিক্ষক তিনি যিনি নিয়মিত পড়াশোনা করেন, আপডেট গুলো জানতে হয়, সেইগুলো জেনে তাদেরকে সেইভাবে শেখাতে হয়। আপনার শিক্ষকতার বিষয়টাও জানতে চাই এবং সাথে আরেকটা বিষয় জানতে চাই যে শিক্ষক হওয়ার জন্য আপনি নিজেকে কিভাবে মানসিকভাবে রেডি রাখেন বা কিভাবে কি ধরনের প্রস্তুতি নেন প্রতিদিন, সেটাও জানতে চাই। আচ্ছা আচ্ছা, আপনাকে ধন্যবাদ, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, এটা আসলে খুব ইম্পর্ট্যান্ট। শিক্ষকতা করতে গেলে হচ্ছে প্রিপারেশন নিতে হয়। ধরেন আমি লেসন প্ল্যান করেছি, হ্যাঁ, তো আমি সেটা পড়াবো, তো আমাকে আপডেটগুলো জেনে নিতে হবে, হোয়াটস হ্যাপেনিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আই হ্যাভ টু নো ইট ভেরি ওয়েল। তো সেভাবে ওদেরকে আমাকে শেখাতে হবে। তো আমার জবটা হচ্ছে এরকম, 2000 সাল থেকে যদি আমি এ পর্যন্ত ধরি, প্রথম দিকে আমি আইডিয়ালের টিচার ছিলাম, ফজলুর রহমান আইডিয়ালের, সেখানে 1 থেকে 9 পর্যন্ত ক্লাস নিয়েছি, হ্যাঁ 10 পর্যন্ত নিয়েছি। আচ্ছা, এরপরে ওটা ছেড়েছি, এরপরে টিচার্স ট্রেনিং কলেজে ঢুকলাম। তো সেখানে হচ্ছে সারা বাংলাদেশের 64টা জেলা থেকে আসে, হ্যাঁ, আর মাঝখানে অবশ্য আমি ইউনিভার্সিটিতেও জব করেছি 8 বছর, ইউনিভার্সিটিতে ছিলাম আমি। আমার সাবজেক্ট হচ্ছে ইংলিশ। আমার সাবজেক্ট হচ্ছে অ্যাকচুয়ালি তিনটা সাবজেক্ট, প্রথমত জিওগ্রাফি, এরপর আইসিটি আর ইংলিশ। হ্যাঁ, তো আমার একটা পাবলিকেশন আছে। তো এই হচ্ছে মানে প্রিপারেশন নিতে হয় ভালো করে, এবং সবাইকে এমনভাবে টিচাররা যখন আসে, আমি টিচার্স ট্রেনিং কলেজে যখন ক্লাস নেই, তো অন্যরকম একটা ফিলিংস হয় যে ওদের শেখাচ্ছে আমি যেন সেইটুকু দিতে পারি, আত্মতৃপ্তি। হ্যাঁ, একটা আত্মতৃপ্তি। এবং আমি খুব আল্লাহর কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে আমাকে এত চমৎকার একটা জব আল্লাহ তাআলা দিয়েছেন, এবং আমি মনে করি এটা একটা নোবেল প্রফেশন। হ্যাঁ, একদম, হ্যাঁ, আসলেই তাই। অনেক এবং জ্ঞানের আলো বিলি করে চলেছে, এটা তো একটা বিশাল ব্যাপার। একদম, এবং পৃথিবীর বিভিন্ন দেশে স্টুডেন্টরা যখন ফোন দেয়, স্কটল্যান্ড থেকে ফোন দেয়, মিস ম্যাম আজকে আমি আপনার কথা খুব মনে করছি, এইটা পড়েছিলাম, তো এটা আমার খুব উপকার হয়েছে। যখন ফোন আসে লন্ডন থেকে আসে, স্কটল্যান্ড থেকে আসে, আমেরিকা থেকে আসে, আফ্রিকা থেকে আসে, অন্যরকম অনেক ভালো লাগে, মানে উচ্চতায় পৌঁছে গেছেন এবং সেই নানান ডেজিগনেশনে আসা মানুষগুলোকে তৈরি করেছেন আপনি। কি সুন্দর একটা অনুভূতি। মেরিনা আপু শিক্ষক ছিলেন, এবং যেমন আমার হঠাৎ কিছুদিন আগে একটা অভিজ্ঞতা হয়েছে। আমি সেক্রেটারিয়েটে গেছি আমার কাজে, তখন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের যে সচিব, সে বলল যে ম্যাডাম আমি তো আপনার ছাত্রী ছিলাম। তখন এত ভালো লেগেছে, এরকম অভিজ্ঞতা আর আমার অনেক আছে। একদমই তাই। শিক্ষকরা আসলে নানানভাবে ছাত্রদের মনে আসলে রয়ে যান। আমাদের সাথে হাসিনা আপু যুক্ত হতে পেরেছেন, জুমে কিন্তু অনেকেই চেষ্টা করে যুক্ত হতে পারছেন, ফোন কলের মাধ্যমেও আসতে পারেন। আপনারা আমাদেরকে দেখছেন টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে একই সাথে, এবং সবাইকেই আরও একবার স্বাগত করে নেব। কিছুক্ষণের মধ্যে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি। আজকের বিষয়টা তো আপনারা অবশ্যই জানেন, সুখে দুঃখে নারী, এবং সুখ দুঃখ নিয়েই তো জীবন, তাই না? তো সেই ক্ষেত্রে সুখের গল্প শুনবো, দুঃখের গল্প শুনবো, এবং আমার কাছে না মাঝে মাঝে মনে হয় যে সুখ উপভোগ করবার জন্য দুঃখের উপস্থিতিটা আসলে প্রয়োজন। আপনারাও তেমনটাই ভাবেন কিনা দেখি, একটু জুমে চলে আসি। জুমে সবার আগে আমি দেখেছিলাম যে কানন আপু এসেছিলেন, এবং তাকে আমি নতুন পাচ্ছি আমাদের এখানে। আপনি এর আগেও যুক্ত হয়েছেন কি কানন আপু? গতকাল কানন আপু আমাদের বন্ধু হয়ে লেডিস ক্লাবে এসেছিলেন, এখন আমি বুঝতে পারছি, চেনা চেনা লাগছে। আচ্ছা, কানন আপুর কাছে একটু জানতে চাই যে আপু কোন এলাকা থেকে যুক্ত হলেন, এবং আজকে সুখ দুঃখের একটা বিষয় আছে, তা আপনার জীবনের সুখী বা দুঃখী কোনো সময়ের কথা যদি শেয়ার করতে চান।
আসলে সুখ দুঃখ নিয়েই নারীর জীবন। কেউ বলতে পারবে না যে পরিপূর্ণরূপে সুখী, কেউ বলতে পারবে না সব সময়ই দুঃখী। দুটো নিয়েই তো আমাদের জীবন। তবে সুখের কথাই বেশি আসলে বলতে ভালো লাগে, দুঃখের কথা বলতে ভালো লাগে না। তো সুখের কথা যদি বলি তাহলে একটা ঘটনা আমাকে শেয়ার করতেই হয়। গতকালকে তো আমি আমার জীবনে প্রথম মিডিয়াতে আসা, নেক্সাস টেলিভিশনে এসেছিলাম, কথা বললাম। আমার ছেলে বাসায় বসে টেলিভিশনে আমাকে দেখলো, এটা একটা ব্যাপার। তো আমার মনে এটা বেশ সুন্দর একটা অনুভূতি না, যে ছেলেও মাকে এভাবে দেখলো টেলিভিশনে ফর দ্য ফার্স্ট টাইম। এটা একটা বিশেষ অনুভূতি হবার কথা। তো আমি যখন কোভিডের সময় আমার পেজ থেকে খুব বেশি মানে রিভিউ আসছিল পেজে আমার, তখন দেখে মানে একটার পর একটা রিভিউ আসছে, তখন আমার ছেলে ছোট, বেশ ছোট, আজকে তো 4 বছর আগের কথা। তখন বলেছিল, মা তুমি তো সেলিব্রিটি হয়ে যাচ্ছ। তো ওই কথাটা আমি কোনোদিনও ভুলবো না, যখন আমাকে বলেছিল। তবে গতকালকে যখন মিডিয়াতে এসেছিলাম তখন নিজেকে একটু সেলিব্রিটি মনে হচ্ছিল। আরেকটা বিষয় আছে কি আপু, কারণ আপু আপনাকে আমি বলি, প্রত্যেকটা বাচ্চার কাছে তার মা কিন্তু এমনিতেই একটা স্টার, মানে এমনিতেই তার জীবনের সবথেকে বড় সেলিব্রিটি তার মা। এবং প্রত্যেকটা বাচ্চাই মনে করে যে আমি যেখানেই যাই না কেন, এই সমাধান কারো কাছে থাকুক আর না থাকুক, আমার মা ঠিকই বলে দিতে পারবে এখন কি করতে হবে। তো সেই ক্ষেত্রে মাকে আবার মানে সমাজের নানান নিয়ম অনুযায়ী একটা সেলিব্রিটি প্ল্যাটফর্মে দেখে সেটা আসলে তার জন্য অনুভূতিটা বেশ স্পেশাল হওয়ার কথা। অনেক ধন্যবাদ কানন আপু, আপনি যুক্ত হয়েছেন, মাঝে মাঝেই জুমে আসবেন যখনই সুযোগ পাবেন। আমরা এসে দেখি রুমানা আপুর কাছে আসি। রুমানা আপু, কতদিন পরে আপনি আসলেন, এখন আপনার কাছে একটু সুখ দুঃখের গল্প শুনি। একটু আনমিউট করবেন আগে। রুমানা আপু একটু আনমিউট করবার চেষ্টা হ্যাঁ করতে পেরেছেন আপু, শুনি। জি, আসসালামু আলাইকুম, উপস্থিত সবাইকে সালাম জানাচ্ছি, আশা করি ভালো আছেন। তো আজকের বিষয়টা আমার খুব ভালো লেগেছে, কারণ ওই দুঃখ ছাড়া, দুঃখ না থাকলে আমরা সুখটা আসলে অত অনুভব করতে পারতাম না, বা উপলব্ধিটা আমাদের ওরকম আমাদের হতো না। হ্যাঁ, তো এটা এই জন্য জীবনে সুখ দুঃখ পাশাপাশি থাকলে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা বেশি পাওয়া যায়। মানে মনে হয় যে জীবনটা চলমান আছে, দুঃখ না থাকলে তো জীবনটা একদম কেমন যেন ফ্ল্যাট হয়ে যায়, এবং মনে হয় সুখ এটা আবার কেমন হয়ে গেল, মানে সুখও এনজয় করা যাচ্ছে না। জি, এবং হ্যাঁ জি, এবং দুঃখের যে স্মৃতিগুলো, এগুলো থেকে অনেক শিক্ষা নিয়ে আগানো যায়। হ্যাঁ, এজন্য আমার বিষয়টা পাশাপাশি থাকাটাই আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় এবং ভালো লাগে। অনেক ধন্যবাদ রুমানা আপু, আপনি আসবেন, আপনার জন্য অপেক্ষা করব আবারও। এবং আপনি থাকুন সাথে, আমাদের আড্ডায় অবশ্যই থাকুন, পুরো 1.5 ঘন্টার আড্ডায়। হাসিনা আপুর কাছে ছোট্ট করে একটু জেনে নেই। আপু, আপনার কাছে এসে আমি জানতে চাই যে আসলে দুঃখের প্রয়োজনীয়তা কতটুকু আপনার মনে হয়, যে দুঃখ কি একেবারে ফেলনা জিনিস, যে না না কোনো দুঃখ আমাকে ছোবে না, এরকম নীতিতে আপনি বিশ্বাসী কিনা? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে, অনেক ধন্যবাদ। না, এটা তো হচ্ছে এই যে নেক্সাস লেডিস ক্লাবকে দিয়ে এই কয়েকদিন অনেক দুঃখ পাইছি আপু, জয়েন হইতে পারি নাই, তোমাদের কাউকে দেখতে পারি নাই, আজকে জয়েন হইতে পারছি, এটা অনেক সুখ, অনেক ভালো লাগতেছে। আর এটা তো আসলে ওতপ্রোত ভাবে জড়িত, কারণ দুঃখটা আছে বলে আমরা আসলে সুখটাকে উপভোগ করতে পারি, বুঝতে পারি যখন সুখটা পাই যে এই দুঃখটা আমাকে কতটা কষ্ট দিয়ে গেছে, এবং কষ্টের পরেই যে সুখটা আসছে তখন ওইটাকে কিন্তু আমরা প্রাণবন্ত ভাবে উপভোগ করি। সেজন্যই হচ্ছে সুখটা আর দুঃখটা আছে বলেই আমাদেরও জীবন, স্বপ্ন, সামনে আগানোর বিষয়গুলা সবকিছু অনেক ভালোভাবে আমরা আগাইতে পারি, কিন্তু ওইটা ফিল করি বলি। তো সেজন্য দুঃখগুলাকেও গ্রহণ করার মতো মন মানসিকতা থাকতে হবে, যে দুঃখ আসতেই পারে, যে কোনো সময় বিপদ আসতে পারে, আবার যে কোনো সময় বিপদ কেটে গেলেই আবার নতুন সূর্য উদয় হবে। এটাও আমি মানে আশা নিয়ে বেঁচে থাকি। আমারও এটাই খুব মনে হয়, যখন খুব খারাপ সময় যায় বা খুব মন খারাপ লাগে, আমার দুঃখগুলো অবশ্য অনেক কঠিন দুঃখ না, মানে ছোট ছোট দুঃখ নিয়ে আমি মাঝে মাঝে ভীষণ বিমর্ষ হয়ে পড়ি, কিন্তু তারপর আমার মনে হয় যে না না আবার ঠিক হয়ে যাবে, ঠিক না হওয়ার তো কোনো উপায় নেই, ঠিক হতেই হবে। সেরকমই আমি একটু মেরিনা আপুর কাছে আসি, আমাদের সাথে একজন ফোনে যুক্ত হয়েছেন, একটু ফোন নিয়ে নিই, তারপরে আপুর সাথে গিয়ে কথা বলি। আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন বন্ধু, আপনার নাম বলবেন, কোথা থেকে যুক্ত হয়েছেন সেটাও বলবেন।
আপু আমি রুমা আপু কিল্লা থেকে। আচ্ছা রুমা আপু, এই তো রুমা আপু, আপনি এখন কেমন আছেন এবং আজকের বিষয়ে আপনার মূল্যবান ভাবনাটা আমাদেরকে শেয়ার করুন। আপু আজকের টপিকটা আমি জানি না, একটুখানি শুনলাম নারী, একটু দেখলাম তো নারী নিয়ে সম্পর্ক, সুখে দুঃখে নারী। সুখে দুঃখে। আচ্ছা তার আগে একটু বলে নেই, স্টুডিওতে আজকে আমার ইডেনের ফ্রেন্ড আছে কানিজ অরুণিমা, ওকে আজকে আজকে যেতে সুখে দুঃখটা আমরাই প্রমাণ। কারণ হচ্ছে হলের লাইফে আমরা যে আনন্দ করেছি, যে এনজয় করেছি, সুখেও ছিলাম দুঃখেও ছিলাম আমরা কয়েকজন। তার মধ্যে অরুণিমা আমরা দুজন বুঝেও নেই, আমি ছিলাম, আমার সুখে দুঃখেও ছিল, অন্যরকম একটা ফিলিংস ছিল আমাদের। কি চমৎকার। এবং আপনি যেই সময়টার কথা বললেন সেই সময়টা হয়তো যে কোনো মানুষের জন্য সব থেকে মূল্যবান একটা সময়। মানে ওই সময় এত আপস এন্ড ডাউনস থাকে, কিন্তু বন্ধুদের সহায়তায় এখন পর্যন্ত তাই। হ্যাঁ তাই, ওকে সুখেও পাই দুঃখেও পাই, সুখেও দুঃখেও সব সময় দুই বান্ধবী দুজনের জন্য আছেন। এমন একটা বন্ধু থাকা আসলে ভীষণ ভাগ্যের ব্যাপার। অনেক ধন্যবাদ রুমা আপু, আপনি ফোনের মাধ্যমে হলেও আমাদের সাথে যুক্ত হয়ে বান্ধবীকে সাহস দিচ্ছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আরো বন্ধুরা ফোন দিতে পারেন, নাম্বারটা আবারও বলে দিচ্ছি 09666791234, এই তো ফোন নাম্বার। এবং জুমের আইডি পাসওয়ার্ড আপনারা জানেন, চেষ্টা করবেন চলে আসতে। মেরিনা আপুর কাছে এবার এসেই যায়, এসে একটা বিষয় জানতে চাই যে আপু, এরকম আমি তো দেখি যে আপনি তো বেশ একটু শক্ত মানুষ, ডিসিশন নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা কখনো এসেছে যে এই সময় আপনার মনে হয়েছে যে না আমি পারছি না, আমি বিমর্ষ হয়ে যাচ্ছি? পারছি না মনে হয়নি, কিন্তু প্রতিবন্ধকতা তো অহরহই এসছে। আমি যে এটি সবসময় বলছি যে একটি নারীকে আমাদের বাংলাদেশের এই সমাজের মতো সমাজে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে পথ চলতে হয়। যেমন আমি যখন সরকারি কর্মকর্তা ছিলাম, আমার আরও উচ্চ পদে আমার নিয়োগ হবে, একদম সব ঠিকঠাক, কিন্তু দেখা গেল যে নানান রকম ষড়যন্ত্রই বলেন, প্রতিকূলতাই বলেন, ওইটা আর হলো না। তখন মাঝে মাঝে নিজেকে খুবই আপসেট মনে হয়, কিন্তু তারপরেও সেটিকে আমি কাটিয়ে ওঠার চেষ্টা করি। এবং আমি মনে করি, আমি সবাইকে বলবো, একজন নারী যতটুকু স্ট্রেস সে নিতে পারে ততটুকুই কিন্তু নেওয়া উচিত। আমি কি পারবো কি পারবো না এটা কিন্তু আমার নিজের ঠিক করতে হবে। আর একটা কথা যেটি আমি বলবো, যে সবসময় নিজেকে অন্যের সাথে তুলনা করলে কিন্তু চলবে না। আমার মেধা, আমার যোগ্যতা কতটুকু সেটি আমি জানি, সেইভাবে আমাকে অগ্রসর হতে হবে। আর সবচেয়ে যেমন ধরেন, আমি যখনই কোনো প্রতিকূল অবস্থার মধ্যে পড়তে তো হয়েইছি, যেহেতু রাজনীতিবিদ, আমি রাজনীতি করি, একদম প্রত্যক্ষ রাজনীতি করি, কিন্তু আমার ভিতর থেকে যে পজিটিভ অ্যাটিচিউড কিন্তু কখনোই নষ্ট হয়নি। এবং আমি সবাইকে বলবো, সমস্ত আমি নারীদেরকে বলবো যে আপনাদের মধ্যে থেকেও যেন পজিটিভ অ্যাটিচিউড কখনোই নষ্ট না হয়। এবং আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব, প্রতিটি নারীর জীবনে প্রতিটি প্রভাত আসুক নতুন সম্ভাবনার আলো নিয়ে। বাহ, চমৎকার। আপু সবসময় একটু সুন্দর করে গুছিয়ে কথা বলেন। আপুর কাছে একটা কবিতা শুনবো, কিন্তু তার আগে আমি একজনের কাছে গান শুনবো। আমি জানতে চাই, শিক্ষক মানুষ আসলে গান করলে সেই গানটা কত সুন্দর হয়। আপুর মাঝে মাঝে অবসর একটু গুনগুন করা হয়, আমরা এটা জানতে পেরেছি। অরুণিমা আপুর কাছে 2 লাইন শুনতে পারি কিনা? আমি চেষ্টা করব। আমি কোনো সঙ্গীত শিল্পী নই। টিচার মানে হচ্ছে কি জানেন, যখন আমি ইনস্টিটিউশনে ঢুকবো ওই মুহূর্তে আমার সমস্ত চিন্তা মাথায় আসবে কি করে আমি আমার ট্রেনিদের আমার সাবজেক্টগুলো কি করে সুন্দর করে পড়াবো, কি করে সুন্দর করে উপস্থাপন করব। তো সেখানে অনেক অভিনয় করতে হয়, প্রয়োজনে অনেক সময় গানও করতে হয়, কখনো আবৃত্তিও করতে হয়। বাহ, চমৎকার। তাহলে শিক্ষক হিসেবে যেহেতু ছাত্ররা শোনার সৌভাগ্য পেয়েছে, আমরাও 2-4 লাইন ছোট করে আপনাকে একটু কষ্ট দেই, শুনে ফেলি। দেশের গান করব নাকি কি গান করব বলেন? আপনার যেই গানটা এখন করতে ইচ্ছে করছে। আমার কোনো গানের কোনো সিলেকশন নেই, আড্ডায় আমরা যে কোনো গান শুনতে পারি।
সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে শোনা প্রাণে প্রাণে মঙ্গল বারতা। কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। কহ কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে সদাই ভাবনা, যা কিছু পাই হারায় যায় না মানে সান্ত্বনা। যা কিছু পাই হারায় যায় না মানে সান্ত্বনা। যা কিছু পাই হারায় যায় না মানে সান্ত্বনা। ধন্যবাদ। বাহ, কি চমৎকার, খুব সুন্দর হয়েছে এবং আমাদের সাথে চেষ্টা করেছি, খুব ভালো হয়েছে আপু, অনেক ধন্যবাদ। মমি আপু যুক্ত হয়েছেন বিরতি থেকে এসে, আরো গল্প হবে অবশ্যই, সাথে থাকুন। আড্ডা আলাপ আলোচনা চলবে এবং সেটা লেডিস ক্লাবে সবসময় আমরা দেখা যায় বিভিন্ন বিষয়ে পুরো 1.5 ঘন্টা আড্ডা দেই, কিন্তু কিভাবে যেন আমাদের সময়টা শেষই হয়ে যায়। এবং এই আড্ডার প্রাণ হলো মাঝে মাঝে আপনারা অবসরে কিংবা আপনাদের নিজস্ব শখের জায়গা থেকে অনেকেই নানান কিছু করেন, তো সেই ক্ষেত্রে আমাদের এই যে শক্ত হাতে দেশ সামলিয়ে উঠেছেন এবং শিক্ষকতা করেছেন সেই মানুষটাও কিন্তু কবিতার একটা শখ রাখেন। তো আমি মেরিনা আপুর কাছে একটা কবিতা শুনতে চাই, আপনার কাছে কি কোনো কবিতা এখন মনে আছে? একদম আমার নিকনেম কিন্তু কবিতা। বাহ, হ্যাঁ, আমার আব্বা রেখেছিল কবিতা। তো আমরা আজকে নারী নিয়ে কথা বললাম। বহু বছর আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ নারীদেরকে সম্মানিত করেছেন তার চিত্রাঙ্গদা কবিতার মাধ্যমে। আমি সেখান থেকেই অল্প কয়েকটি লাইন বলবো। তিনি লিখেছেন, আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী, নহি দেবী নহি সামান্য নারী, পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে সে নহি নহি, হেলা করি মোরে রাখিবে পিছে সে নহি নহি, যদি পাশে রাখো মোরে সংকটে সম্পদে, সম্মতি দাও যদি কঠিন ব্রতে, সহায় হতে পাবে তুমি চিনিতে মোরে। বাহ, কি চমৎকার চমৎকার। এবং আরেকজনও আমার মনে হয় যে এই যে আপু এই কথাগুলো মনে রেখেছেন, আমার মনে হয় যে মনে প্রাণে আপনি এই কথাগুলোকে ধারণ করেও অনেকটা এগিয়ে যান। এটি আমার এত ভালোবাসার একটা কবিতা যে আমি এটি কখনো ভুলি না। আমি আর একটা কথা বলবো, আমাদের বিভিন্ন মিটিংয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মেয়েদেরকে উদ্দেশ্য করে সত্যেন্দ্রনাথ দত্তের একটা কবিতা মাঝে মাঝেই বলে, আমার খুব সম্ভবত 2টো লাইন মনে আছে। সেই কবিতাটা হচ্ছে, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি অন্ধকারেই ফিরে আসে। বাহ, চমৎকার চমৎকার। আমারও ভীষণ পছন্দের, ছোটবেলায় এটাতে আমরা ভাব সম্প্রসারণ করতাম, তারপরে মানে কখনো এটা পেছনে ফিরে এসে আমার মনে হয়েছে যে 4টা লাইন এত সুন্দর, পুরো কবিতাটা না জানি কত ভালো। তো এরকম আমার মনে হয় যে সবসময় আমি একটু পড়বার চেষ্টা করেছি। খুব পছন্দের একটা কবিতার কথা আপু মনে করিয়ে দিলেন। রোকসানা জেসমিন আপু, আপনিও ব্যবসার পাশাপাশি যদি গুনগুন করে থাকেন, আমার মনে হয় আপনিও 2-4 লাইন আমাদেরকে একটা গান শুনিয়েই দেন। একটা সময় ছোটকালে যখন আমি 5-6 পড়ি, তখন আমি মানে কিছুদিন গান শিখেছি, তো ওরকম ভালো করে তো আর গাইতে পারবো না, তাও 2 লাইন শোনাচ্ছি। আমি চিত্রা সিং এর গান শোনাচ্ছি। আচ্ছা। আমার চোখের জলের মাঝে তোমার স্বপ্ন কমল হাসে, তুমি জানো কি তার, তুমি জানো কি তার। আমার চোখের জলের মাঝে তোমার স্বপ্ন কমল হাসে, তুমি জানো কি তার, তুমি জানো কি তার।
দেখব কি করে তারে, নীরব গহন সাজে আমার গহন মনে, সে যে গান হয়ে বাজে। দেখব কি করে তারে, নীরব গহন সাজে আমার গহন মনে, সে যে গান হয়ে বাজে। তুমি যেন কি তার, তুমি যেন কি তার, আমার চোখের জলের মাঝে তোমার স্বপ্ন কমল হাসে। তুমি যেন কি তার, তুমি জানো কি তার। বাহ, একদম কোনো পুরনো সময় হারিয়ে গেলাম এরকম মনে হলো। খুব সুন্দর। একটা সময় খুব ভালো গেতে পারতাম গানটা, কিন্তু এখন আর সুর আসে না। না না, খুব ভালো হয়েছে। আজকে আমার ভীষণ ভালো লাগছে যে আমার তিনজন আজকের স্টুডিওর বন্ধুই আসলে কি সুন্দর করে যাই পরিবেশনা করছেন তাই আসলে আমার আড্ডাকে আরো সুন্দর করে দিচ্ছে। অনেক ধন্যবাদ। আমরা একটু আসি এদিকে, দেখি যে আমাদের সাথে যুক্ত আছেন রুমা আপু। এদিকে সারার চুল কেটে দেওয়ার তীব্র নিন্দা জানাচ্ছি। মামি আপু আছেন। আমি মামি আপুর কাছে আগে আসি। মামি আপু, আপনার কাছে এসে একটু জানতে চাই যে সুখে দুঃখে নারী, এই বিষয়ে আপনিও কিছু বলুন। ধন্যবাদ আপু, সবাইকে শুভ সন্ধ্যা। খুব মিস করছিলাম আপু জুম আড্ডাকে। যাই হোক, আজকে সবাই একসঙ্গে হতে পেরে ভীষণ ভালো লাগছে। স্টুডিওর আপুদেরকেও অনেক অনেক অভিনন্দন। আসলে সুখে দুঃখে নারী বলতে আমরা যা বুঝি, মানুষ মাত্রই সুখে দুঃখে একসঙ্গে একে অপরের পরিপূরক। সুখ ছাড়া যেমন দুঃখ হয় না, আবার দুঃখ ছাড়া সুখ হয় না। সুখ দুঃখ মিলেই মানুষের জীবন। আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই নারীরা সুখ দুঃখ সবকিছু নিয়েই একসঙ্গে চলবো, এবং যত কষ্টই আসুক আমরা এটা মেনে নিব এবং পরবর্তীতে সুখের আশা করব। এভাবেই আমাদের নারীরা সব ক্ষেত্রে এগিয়ে যেতে হবে। চমৎকার আপু, সুন্দর বলেছেন। রুমা আপুর কাছে শুনে যাই একই সাথে। রুমা আপু, একটু আনমিউট করে আমাদেরকে আজকের বিষয়ে কিছু বলুন। আসসালামু আলাইকুম। জি আপু, আজকে সুন্দর একটা বিষয়, অবশ্যই আপনার কাছে কিছু শুনি এই বিষয়ে। শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, পরিষ্কারভাবে শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ, সবাই কেমন আছেন? আমরা তো বেশ ভালো আছি এবং ভালো থাকবার একটা চেষ্টা আমাদের বরাবরই আছে, এবং এরই মাঝে আপনারাও যুক্ত হয়েছেন। আস্তে আস্তে আমাদের লেডিস ক্লাব আবার আগের মতো হয়ে যাবে। আমাদের ইন্টারনেট যে সমস্যাগুলো সেগুলো কাটিয়ে উঠবো আমরা। অনেক দুঃখে ছিলাম, আজকে অনেক সুখে আছি। সব বন্ধুদের দেখতে পাচ্ছি, তোমাকে দেখতে পাচ্ছি, স্টুডিওর আপুদের সবাইকে দেখতে পাচ্ছি। আজকে খুব ভালো লাগছে। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করতে চাই। আমি জানি না সেটা আসলে প্রসঙ্গের সাথে কতটুকু মিল রাখছে, বাট সারাও যেহেতু ছোট্ট একটা মেয়ে, এবং ওর কাছে আমি জানতে চাই, মানে ওর কাছে জানতে চাই না, আপনার কাছে জানতে চাই, ও চুল কেটে দেওয়ার পর সুখী হয়েছে না দুঃখী হয়েছে? ওর সব ফ্রেন্ডরা চুল কাটছে, তো এই জন্য সুখে আছে। প্রথমে তো কাটতেই চাইতো না। ও যাদের সাথে খেলে সবাই নাড়ু করছে, এর জন্য বুঝতে পারতেছে না যে কি। প্রথমে একদিন তো পার্লারে নিয়ে গেলাম, ও চুল কাটলো না, পরে আমি কেটে আসছি, কাটবেই না। এখন ওর আশেপাশে যার সাথে খেলে সবাই নাড়ু করছে, এখন বলছে আমিও নাড়ু করব। আচ্ছা, পরে যে নাড়ু করে দিয়ে অবশেষে একটা উপায় হলো। বাহ, সারা সুন্দর লাগছে তোমাকে, চুল কাটা সুন্দর হয়েছে, অনেক অনেক ধন্যবাদ। আমরা এখন একটু অরুণিমা আপুর কাছে আসি, এবং আমি এখন হলো আমাদের একটু হাসি ঠাট্টা হয়েছে, গান কবিতা হয়েছে, আবার একটু আমরা একটু যদি গুরু গম্ভীর ব্যাপারেও চলে আসি, কারণ সবসময় সুখ খুঁজে নিয়েছি, দুঃখের যে একটা জায়গা আছে কিংবা প্রতিবন্ধকতা, একটা মানুষ নিজেকে একটা জায়গায় নিয়ে যেতে তার পেছনে আসলে একটা গল্প থাকে, একটা ওঠানামার বিষয় আছে, সেই সব জিনিসটা আর ব্যাপারগুলো নিয়ে একটু শুনতে চাই। অরুণিমা আপুর কাছে জানতে চাই যে শিক্ষক হয়ে ওঠা বা এইখানে এসে পৌঁছানোর ব্যাপারটা তো সহজ ছিল না, কেমন ছিল? ধন্যবাদ আপনাকে। এটা আসলে খুব সহজ ছিল না, খুব কঠিন একটা কাজ ছিল, এবং আমার জন্য একটা বিশাল চ্যালেঞ্জ ছিল যে আমাকে পারতেই হবে। 2000 সালে আমি যখন আমার একটা স্কুলে জয়েন করি, তারপরই হচ্ছে আমি পাশাপাশি আমার একটা ইনস্টিটিউশন ছিল ইংলিশ স্টাডি অ্যান্ড রিসার্চ সেন্টার, তো ওটাও শুরু করি, এদিকে আবার স্কুলেও জব করি, তো দুই দিকে পড়াচ্ছি। তখন আবার আমি প্রথমবার আমার হচ্ছে অনার্স মাস্টার্স করেছিলাম জিওগ্রাফিতে। তো পরের বার হচ্ছে আমি ন্যাশনাল ভার্সিটিতে গেলাম, ওখানে গিয়ে আমি চেষ্টা করলাম যে আমি সেকেন্ড টাইম ইংলিশে অনার্সে ভর্তি হতে পারি কিনা, কিন্তু ওরা পারমিশন দিল না।
তো ওখান থেকে আমাকে বলা হলো যে আপনি সার্টিফিকেট কোর্সটা ইডেন থেকে করতে পারেন, এরপর আপনি চাইলে প্রাইভেট ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করতে পারেন। হ্যাঁ, তাহলে আপনার প্রথম সার্টিফিকেটটা বাদ যাবে না, ওটা থাকবে। কিন্তু যদি আপনি ইডেনেই ভর্তি হন তাহলে ওটা বাদ হয়ে যাবে। আমি তাই করলাম। এইদিকে তখন আমি আমার ইংলিশ স্টাডি রিসার্চ সেন্টার রান করছি, ওখানে প্রচুর স্টুডেন্ট। তো এর মধ্যে আমি ইডেনেও ভর্তি হলাম, শান্ত মারিয়ামেও ভর্তি হলাম, দুই দিকে পড়ি। এইদিকে হচ্ছে আমি আবার আমার সংসারও দেখতে হয়, ছেলে মেয়ে। তো খুব কঠিন একটা কাজ ছিল। একদিনের কথা বলি, খুব কঠিন একটা কাজ। আমার যেদিন একদিন সেমিস্টার এক্সাম, ইডেনের পরীক্ষা কেবল কয়েকটা শেষ করেছি তো ইউনিভার্সিটিতে শান্ত মারিয়ামে। তো আগের দিন হচ্ছে ছেলেকে হসপিটালে ভর্তি করিয়েছি, ছেলের বয়স 1 বছর। তো আমার একটা এক্সাম, তো আমি ভাবলাম আমার পরীক্ষা দেওয়া হবে না, খুব মন টন খারাপ, কিন্তু আগে ছেলে সুস্থ হোক। এর মধ্যে আমার হাজব্যান্ড বললো না তুমি চেষ্টা করো, আমি একটা সুযোগ করে দেবো। কী করে সম্ভব, ওর স্যালাইন চলছে, ওর অবস্থা খুবই খারাপ, টাইফয়েড হয়েছে ওর। তো ও কী করলো, রাতের বেলা, আমরা সকালবেলা ভর্তি হয়েছি, রাতের বেলা ও গিয়ে কী করলো, আমার বইটুই খাতা নিয়ে আসলো হসপিটালে। বললো তুমি এক পলক দেখো, অ্যাটেগ্লাস দেখো, তুমি যা পারবে তাই লিখে আসবে, তাও তুমি পরীক্ষাটা ছেড়ো না। তুমি একটা প্রতিষ্ঠান চালাচ্ছ, তুমি এত কষ্ট করছো, এত কষ্টের টাকা, এত কষ্ট করছো, এটা তুমি বৃথা যেতে দিও না, তুমি চেষ্টা করো। হ্যাঁ, এইদিকে মানে ছেলের টেনশন, ও বললো আমি দেখবো ছেলেকে, ওই সময়টাতে আমি থাকবো। পরদিন সকালবেলা মুষলধারে বৃষ্টি হচ্ছে, এর মধ্যে আমার ছেলে ঘুমাচ্ছে, স্যালাইন চলছে ওর। ও বললো তুমি এখন চলে যাও, যা পারো পরীক্ষার খাতে লিখে চলে এসো। আমি তো পড়তেই পারিনি। ও বললো তোমার খুব বেশি পড়তে হবে না, তুমি তো পড়াচ্ছ, তুমি তো একজন টিচার, হ্যাঁ তুমি চেষ্টা করো, তুমি পারবে। আমি গেলাম ইউনিভার্সিটিতে, গিয়ে 3 ঘন্টা এক্সাম, আমি 1.5 ঘন্টা লিখে স্যারকে বললাম যে আমার ছেলে হসপিটালে ভর্তি, আমি এখন চলে যাব। চলে আসলাম, ওটাতে আমি B+ পেয়েছিলাম। আচ্ছা, ভালো। কিন্তু B+ তো আসলে কম নাম্বার করে আসলে অনেক কষ্ট করেছি, এবং আমার এই কষ্টের হচ্ছে জীবনে সবচেয়ে বেশি যারা করেছেন আমার জন্য আমার আব্বা আম্মা। হ্যাঁ, আব্বা সবসময় ইন্সপায়ার করতেন, আর আম্মা সব সময় পাশে থাকতেন, আমার ছেলেকে, আমার মেয়েকে দেখাশোনা, হ্যাঁ আম্মার চেষ্টা করতেন। আর হাজবেন্ড অনেক হেল্প করেছে, হাজবেন্ড বিয়ের পরে হেল্প করেছিল বলেই হয়তোবা এতদূর আসতে পেরেছি। পরিবারের সাপোর্টটা আসলে একটা আশীর্বাদের মতো। এবং আমার মেয়ে যখন ছোট 4-এ পড়ে, ও তখন ভাত রান্না করতে শিখেছে। একদিন আমি ইউনিভার্সিটিতে ক্লাস নিতে যাচ্ছি, তো ভাতটা রান্না করতে, সবকিছু করেছি, ভাতটা করা হয়নি। ও বললাম তুমি চলে যাও, তোমার তো ক্লাস মিস হয়ে যাবে। আমি ছেলেকে স্কুল থেকে এনেছি, ও বললো ভাত রান্না করবে, এসে দেখি ও ভাত রান্না করে আমার ছেলেকে খেতে দিয়েছে। আমি একটা ক্লাস নিয়ে বড় বোনের মতো একটা কাজ, ছেলে মেয়েও হেল্প করেছে, হাজবেন্ড তো হেল্প করেছে, বাবা মাও সাপোর্ট করেছে। বেশ চমৎকার একটা ব্যাপার। এই ব্যাপারটা আসলে সবাই জীবনে চায়। কঠিন ছিল, অনেক সহজ ছিল না। তা তো বটে, একেবারেই তাই। একটা মেয়ের জন্য এতদূর এগিয়ে আসা অনেক কঠিন একটা কাজ ছিল। তাই শুনতে শুনতে একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকুন। ছোট্ট একটা বিরতি নিয়েছি এবং খুব জলদি চলে এসেছি। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে যুক্ত হতে পারেন জুমের মাধ্যমে। দেশ বিদেশের সকল বন্ধুরাই আসলে যুক্ত হতে পারেন আমাদের সাথে, নানা পর্যায়ে নানানভাবে দেশের নানা প্রান্ত থেকেই শুধু নয়, বরং পৃথিবীর নানা প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন। প্রবাসীরা এবং বাঙালিরা আমাদের সাথে আছেন, নারীরা যুক্ত হচ্ছেন, এবং নারী বন্ধুরাই ফোন করতে পারবেন, যেহেতু লেডিস ক্লাবে আমরা নারী বান্ধব একটা পরিবেশ করে তুলেছি, এবং সেখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে অনেক পুরুষ সহায়ক আছেন এবং তারা প্রতিনিয়ত আমাদেরকে সাহায্য করছেন। অবশ্যই পুরুষ ব্যতীত নারীর সুখ দুঃখ একসাথে একলাভাবে নিশ্চিত করা যায়ও না হয়তো। অবশ্যই আমি যে কোনো পুরুষের সহায়তা, সুখ দুঃখে তাদের প্রভাব অবশ্যই স্বীকার করে নিচ্ছি, এবং সেখানে আমাদের পুরুষ বন্ধুরা অবশ্যই নিজেদের জীবনে থাকা নারীদেরকে এগিয়ে দেবেন, লেডিস ক্লাবে পাঠিয়ে দিবেন এবং ফোন করতে সহায়তা করবেন। নাম্বারটা বলে দিচ্ছি 09666791234 এই নাম্বারটা। এবং সাথে আমাদের সাথে অনেকজন বন্ধুরা আমাদের জুমে যুক্ত হয়েছিলেন, তারা অবশ্যই থাকার চেষ্টা করবেন। এই পর্যায়ে এসে আমি মেরিনা আপুর কাছে এসে একটু শুনতে চাই, সেটা হলো যে সুখ দুঃখ তো লেগেই আছে, সেই সাথে নিজেকে ট্রেন করা, এটারও তো একটা দরকার আছে। আপনি যেমন অনেক নারী সংগঠন নিজেই তৈরি করেছেন, নারীদেরকে তৈরি করেছেন, তাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন, তো সেই ক্ষেত্রে অনেক ভেঙে পড়া নারীকে আপনি গড়েছেন, সেই ক্ষেত্রে কি বলেছেন সেগুলো শুনতে চাই। হ্যাঁ, আমি এর আগে একটা কথা বলি অহনা, তুমি খুব সুন্দর একটা কোশ্চেন আমাকে করেছো। আমাদের কিন্তু সভ্যতার যে অগ্রযাত্রা, সেখানে কিন্তু নারীদের উজ্জ্বল একটা ভূমিকা আছে। কারণ হচ্ছে যে এই যে
কৃষিকাজ উদ্ভাবনের ফলে আমাদের প্রকৃতির উপর নির্ভরশীলতা কমে যায়। এবং তুমিও নিশ্চয়ই জানো যে এই পৃথিবীতে কৃষিকাজের উদ্ভাবক কিন্তু নারী। এটা আমি বললে এখন অনেক কিছু বলতে হয়, কিন্তু আমি ছোট্ট করে বললাম। আর নৃবিজ্ঞানীদের অনুসন্ধানের ফলে এটাও দেখা গেছে যে পরিবার, এই যে পরিবার, নারীরাই প্রথম তার সন্তানদেরকে নিয়ে মাতৃতান্ত্রিক পরিবারের বিকাশ ঘটিয়েছিল। কাজেই আমার কিন্তু নারীদের প্রতি একটা বিশেষ দুর্বলতা আছে। একটা কথা বলি, আমার খুব শখ ছিল যে আমার একটা মেয়ে হোক, কিন্তু আমার একটাই ছেলে। তো সেটা নিয়ে এখন আর কোনো দুঃখ নাই, কিন্তু প্রথম ছেলের বউ কি মেয়ে মনে করবেন? হ্যাঁ সেটাই, কিন্তু ছেলের বউই এখন মেয়ে। সেই না, তারপরও আজ সবারই মনে একটা মেয়ের শখ থেকে, কারণ নিজের মতো করে একটু মেয়ের সাথে সাজগোজ করানো যায়, নানান রকম কল্পনা। আমার শখ ছিল আমি ছেলের বউ। আমি নারীদের নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি তারা কিন্তু কাজের প্রতি বেশি আন্তরিক। যেমন আমি যে নারীদের নিয়ে কাজ করি আমার এলাকায়, যেমন আমি এলাকায় যখন আমি থাকি আমি মনে করি আজকে তো বৃষ্টি হচ্ছে, আজকে বোধহয় ওদেরকে ডেকেছি, ওরা আসতে অনেক দেরি করবে। কিন্তু দেখেছি যে এই বৃষ্টির মধ্যেও তারা মানে দলে দলে আমার বাসায় চলে আসছে। এবং আমি নারীদেরকে নিয়ে আমি তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করি। আমি কখনো কখনো কিছু নারীকে বেছে নিয়ে যারা সেলাইয়ের কাজ করতে জানে তাদেরকে মেশিন দেই, এবং শুধু মেশিন না, আমি তাদেরকে গজ কাপড়ও কিনে দেই, তারা যাতে কাপড় কিনে সেটি বিক্রি করে সেলাই করে কিছুটা হলেও তাদের আর্থিক সহায়তা হয়। এবং কাউকে আবার আমি যারা একটু বয়স্ক কাউকে আমি ছাগল কিনে দেই, আবার কাউকে আমি হাঁস মুরগি যারা তাতে পালে সেটারও ব্যবস্থা করে দিই। এবং দেখেছি যে তারা খুব উৎসাহী, তারা খুব উৎসাহী, এবং তারা অনেক প্রতিকূল অবস্থার মধ্যে দিয়েই কিন্তু তৃণমূলের নারীরা এই যে কাজকর্ম করছে, এরা কিন্তু খুবই আন্তরিকভাবে কাজকর্ম করছে। আর আমি যে দল করি বাংলাদেশ আওয়ামী লীগ, আওয়ামী লীগের প্রতি এখানে শেখ হাসিনা আছে, আমাদের একজন শেখ হাসিনা আছে, আমাদের স্বপ্নসারথী। শেখ হাসিনার প্রতি আমাদের নারীরা কিন্তু খুবই ভালোবাসাময় একটা তাদের কমিটমেন্ট আছে, যেটি আমার খুবই ভালো লাগে। আর আমি দেখেছি যে নারীদেরকে ডাকলেই তারা চলে আসে এবং তারা বলে যে আপা কি কাজ করতে হবে বলেন, আমরা কাজ করব। এবং আমি ছোট ছোট কাজ দিয়ে তাদেরকে আমি স্বাবলম্বী করার চেষ্টা করি। বা চমৎকার, আমরা একটা ফোন কল পেয়ে গেছি, একটা ফোন কল নিয়ে নিচ্ছি। বন্ধু কোথা থেকে যুক্ত হয়েছেন, আপনার নাম সহ আপনার লোকেশনটা জানাবেন, এবং আপনার টেলিভিশনের ভলিউমটা কমাতে হবে। টেলিভিশনটা একেবারে মিউট করে ফেলুন। এবং আমার জি আচ্ছা, আমি হচ্ছে রোকসানা জেসমিনের সাথে একটু কথা বলতে চাই। আমি রাশেদা খানম বসুন্ধরা থেকে বলছি। রাশেদা আপু আছেন? শিল্পী আপা, শিল্পী ভাবি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ফোন করার জন্য। খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় মানুষ, থ্যাংক ইউ সো মাচ। ওনাকে এখানে দেখে আমার খুবই ভালো লাগছে, এবং আমরা নিজেরাও একটু উৎসাহিত হই। আসলে এ ধরনের প্রিয় মানুষগুলোকে দেখলে খুবই ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি, প্রোগ্রামটা আসলে আমাদের জন্য অনেক উপকারী একটা প্রোগ্রাম। আমি ওনার পরিচয়টা একটু দিচ্ছি। উনি হচ্ছে ভিকারুন্নেসার একজন টিচার, ম্যাথের টিচার। ওনাকেও আপনারা ইচ্ছা করলে একটা সময় ডাকতে পারেন। অবশ্যই অবশ্যই। তো শিল্পী আপা, শিল্পী ভাবি, আমি চাই আপনিও আমার মতো একদিন এই স্টেজে আসেন, কারণ এটা আপনাকে দেখে আমার খুবই ভালো লাগছে। আর উনি অনেক সাদা মনের মানুষ। এ ধরনের এসব ক্ষেত্রে আসলে এইরকম নারীরা এগিয়ে আসলে আসলে নারীদের আসলে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়। আমি অনেক ধন্যবাদ, পুরো প্রোগ্রামটাকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। যারা অর্গানাইজার তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
অনেক Thank you. ধন্যবাদ। উনি ম্যাথের টিচার ভিকারুন্নেসা স্কুলে। আচ্ছা, বাহ বাহ, চমৎকার। রোকসানা জেসমিন আপুর কাছে আসবো, তার আগে আমি একটু জাফরিন খুকুর সাথে একটু আলাপ করে নিই। খুকু আপু, আপনার কাছে এসে আমি একটু জানতে চাই যে দুঃখের সময় আসলে কারা সুখের কারণ হয় আপনার জীবনে এখন? আমার দুঃখের সময় আসসালামু আলাইকুম আপু, অনেকদিন পর দেখছি। হ্যাঁ, নেক্সাস লেডিস ক্লাবে জয়েন করতে পারছি, খুবই ভালো লাগতেছে। আসলে আপু দুঃখের সময় সবচেয়ে বেশি কাছে যারা থাকে তারাই আসলে আপুর বন্ধু। এটা সবসময় আমার লাইফে এটা এরকম হয়েছে যে আমার বন্ধুরাই সবসময় আমার সুখের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ আমার যত দুঃখ, যত কষ্ট, যত মানসিক টেনশন বা যে কোনো প্রবলেমে ওদেরকে আমি সবসময় পাশে পেয়েছি। বলা যায় আপনজনদের থেকে, মানে আমার আপন রিলেটিভদের থেকে আমি বেশি কাছে পেয়েছি ওদের বন্ধুদেরকে। এবং এই জন্যই আসলে বন্ধু সিলেকশনটা এটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। খুব আমার বন্ধু সিলেকশন খুব ভালো, আর আমার বন্ধু সার্কেল গুলাও খুব ভালো। এবং সিলেকশন আপনার যতই ভালো হোক না কেন, আপনি যদি লাক ফেভার না করে আমার বন্ধুদের ক্ষেত্রে হয় না। আমি খুব স্যাটিসফাই আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে, স্যাটিসফাইড আমার বন্ধুদের নিয়ে। আমিও আলহামদুলিল্লাহ। বাহ, মেরিনা আপুর কি অনেক বন্ধু আছে? কারণ এই অনেকের বলে যে আমার বন্ধু সার্কেল না ভালো হয়নি, হ্যাঁ আমার বন্ধু সার্কেলগুলা যোগাযোগ রাখছে না, কিন্তু আমি দেখছি আমার 25 বছর আগের যারা ফ্রেন্ড তাদের সাথেও আমার কন্টিনিউয়াসলি যোগাযোগ আছে। বাহ, হ্যাঁ আমার অনেক বন্ধু আছে, সিলেক্টেড বন্ধু, আর এখন তো আমার কর্মীরাই আমার বন্ধু। বাহ, চমৎকার। এই বিষয়গুলো, বন্ধুর বিষয়টা আসলে আলাপ আলোচনা আরো করতে ইচ্ছে করে। একদমই তাই। এবং একটা বিরতির সময় হয়ে গেছে, এসে একদম শেষ পর্যায়ে থাকবো, তখনও থাকবেন আমাদের সাথে। নিয়ে নিচ্ছি একটা বিরতি। দেখতে দেখতে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। সুখেও পাশে ছিলেন, দুঃখেও পাশে ছিলেন, এমনই ভাবে তৈরি হয়ে উঠেছে লেডিস ক্লাব। এবং এরকম একটা সময়ে আজকের দিনে আসলে দুঃখের একটা সংবাদ আমরা পেয়েছি, এবং সেই বিষয়ে আমি আসলে সকালবেলা ঘুম থেকে উঠেই বেশ মর্মাহত। সেটা হলো আমাদের সবার প্রিয় শাফিন আহমেদ, তিনি আজ মৃত্যুবরণ করেছেন। এবং সেই বিষয়ে একজন কিংবদন্তি, বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রিতে তার কিন্তু অনেক অবদান। এবং তার ব্যান্ডের কারণে আমার কাছে মনে হয় যে তারা দুজন, শাফিন এবং হামিন মিলে একটা ব্যান্ড তৈরি করে আমাদের মনে হয় রক ব্যান্ড ঘরানার যে গানগুলো আছে এবং গানের যে নানান রকম বিবর্তন এসেছে, গানের পরিবর্তন এসেছে, সেই বিষয়ে তাদের একটা বড় ভূমিকা ছিল। এবং ভীষণ ট্যালেন্টেড একজন মানুষ, যিনি আমাদের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছেন, আমাদেরকে প্রচুর দিয়ে গেছেন, এবং আমাদের মনে সবসময় উনি জাগ্রত থাকবেন, বেঁচে থাকবেন। পরম শ্রদ্ধায় স্মরণ করছি তাকে, এবং তিনি অবশ্যই যেখানেই আছেন ভালো আছেন সেই প্রত্যাশায় অবশ্যই আমরা একটু শেষ দিকে যেহেতু এগোচ্ছি, একটু গুরু গম্ভীরই শেষ করলাম। আমাদের সাথে জুমে অনেক বন্ধুরা ছিলেন। আমি একটু এসে আমাদের দেশের, দেখা যায় যে আমাদের দেশীয় গানগুলো বরাবরই আমাদের মনের ভীষণ কাছে। এবং মিউজিক ইন্ডাস্ট্রিতে যেহেতু শাফিন আহমেদের কথা বললাম, উনি যেমন বেশ গান করেছেন, আমাদেরও কিন্তু নিজস্ব দেশের জন্য চিরাচরিত বেশ পছন্দের কিছু গান আছে, যেগুলো আমাদেরকে দেশের প্রতি ভালোবাসা যোগায় এবং দেশের জন্য কিছু করতে অনুপ্রেরণা যোগায়। সেরকমই একটা গান যদি তিনজনই, আপনারা যেহেতু নানানভাবে একটু গুনগুন করতে পছন্দ করেন, তিনজন মিলে একটা গান ধরা যায় কিনা? চারজন মিলে। ঠিক আছে, আচ্ছা, চারজন মিলে আপুরাও থাকবেন, তাহলে অনেক মানুষ আছেন, আমরা সবাই মিলে তাহলে একটা গান ধরি। কি গান করা যায়? এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের প্রাণ সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ধন ধান্য পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার
সে যে আমার জন্মভূমি। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। আমার মনে হয় যে এই গানটা আসলে সবসময়ই যখন গাওয়া হবে ততবারই দেশের জন্য আলাদা করে একটা টান, একটা শ্রদ্ধা একসাথে আসলে এই গানটার মধ্যে একটা অদ্ভুত ফিলিংস আছে একদম দেশের প্রতি। একদমই তাই। শেষের দিকে যেহেতু এগোচ্ছি, মেরিনা আপুর কাছেও জানতে চাই যে সুখে দুঃখে নারী সবসময় আসলে নানান উত্থান পতন দিয়ে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আমি নারীদের উদ্দেশ্যে, নারীদেরকে আমি ভালোবাসি, খুব ভালোবাসি, এবং আমি একটা কথা সব সময় বলি, নারী মানে সৃষ্টি। এই প্রকৃতি আজীবন তার সৃষ্টিশীলতা হারাতো যদি পৃথিবীতে নারী না থাকতো। নারী মানে সৃষ্টি, নারী মানে প্রখর রোদে দাঁড়িয়ে সৌন্দর্যের গভীরতায় এক পশলা বৃষ্টি। আমার প্রার্থনা বাংলাদেশে, পৃথিবীতে নারীরা ভালো থাকুক এবং নারীর অগ্রযাত্রা অব্যাহত গতিতে এগিয়ে যাক। বাহ বাহ, কি চমৎকার, খুব সাহসী ব্যাপার। এবং আমি একটু আসি জেসমিন আপুর কাছে। জেসমিন আপু, শেষ মুহূর্তে কিছু বলবেন? আজকে আমাকে এখানে নেক্সাস টিভিতে আমাকে ডাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নেক্সাস টিভিকে। আর নারী মানে আমি প্রতিটা নারীকেই ভালোবাসি, আমি নিজেও একজন নারী। আর নারীর মধ্যে নারীত্ব লুকিয়ে আছে। এবং কে বলেছে নারীরা নারীদেরকে পছন্দ করেন না? আমরা তো দেখছি যে আমাদের লেডিস ক্লাবে সব নারীরা নারীদেরকে ভালোবাসে। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। তো আমি নিজে আমার দেশকে খুব ভালোবাসি, এটা একদম সত্যি। আমার দেশকে আমি খুব ভালোবাসি। আমি এই জন্য কখনো বিদেশে, আমার 50-60% মেম্বার কিন্তু বাইরে থাকে দেশে, কিন্তু আমার কখনো ইচ্ছা জাগে না যে আমি একটু বাইরে যাব। হ্যাঁ, আমার বাংলাদেশকে আমি অনেক ভালোবাসি, এটা আমার একটা ভালোবাসার জায়গা। তো আমি চাই আমার দেশটা সুন্দরভাবে আরো সুন্দর হোক, আরো সুন্দর প্রতিনিয়তই ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি, সেটাও হয়ে যাক। আর লেডিস ক্লাবের আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকেও আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আপু। অরুণিমা আপুর কাছে আসেন। সুখে দুঃখে নারী তো সবসময়, একজনের সুখে আরেকজন এগিয়ে আসবেই, আবার দুঃখেও পাবো আমরা সবাইকে। তো একটা কথাই বারবার বলতে ইচ্ছে করে, সেটা হচ্ছে যে শিক্ষাকে শিখতেই হবে, উচ্চারণ করতে হবে সেই বাক্য যা বলার সাহস কেউ রাখে না, কিন্তু বলতে হবে নারীদেরকেই। নিজেকে সফল করে তুলতেই হবে, সফলতার দিকে এগিয়ে যেতেই হবে। একদমই তাই, থেমে থাকার তো আসলে একেবারেই কোনো অপশন নেই। নারীদেরকে প্রতিনিয়ত এগিয়ে যাওয়ার জন্য নারীরাই সহায়তা করবেন, পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি। এটাও একটা কথা বলতে হয় আজকে এখানে আসার জন্য, সেটা হচ্ছে যে ডক্টর জাকিয়া আপাকে অনেক অনেক ধন্যবাদ। আই উড লাইক টু গিভ স্পেশাল থ্যাঙ্কস টু হার অ্যান্ড অলসো ফাহিমা আপা অ্যান্ড আমার বন্ধু তাদের এই দেখেন, ওরা কিন্তু আমাকে হেল্প করেছে আজকে, ওদের জন্য এখানে আসা। তো একজন নারী আরেকজনের দিকে এগিয়ে এসেছে, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আজকে আমি এখানে আসার জন্য সিগমাকে অনেক অনেক থ্যাঙ্কস, কারণ সিগমার রেফারেন্সে আজকে আমার এখানে আসা, এই থ্যাঙ্কসটা না দিলেই না। একেবারেই তাই। এবং তিনজন আসেন যখনই, আমার লেডিস ক্লাবের অভিজ্ঞতা এরকম যে যখনই আপনারা আসেন আমি আসলে নিজে প্রতিদিন সমৃদ্ধ হই। মেরিনা আপুর কাছে অনেক কিছু শিখলাম, আপনাদের কাছে অনেক কিছু শিখলাম। তো আমার জন্য লেডিস ক্লাবের অনুভূতি আসলে ভীষণ ভীষণ সমৃদ্ধ। অনেক ধন্যবাদ তিনজনকেই, আমাদের জুমের বন্ধুদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নানান প্রতিকূলতায়, নানান সুখে, নানান দুঃখে আপনারা সবসময় পাশে ছিলেন এবং থাকবেন, এবং ভীষণ 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 ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।